দ্বিকক্ষ সংসদ, ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে ৬২ সংস্কারের প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে সারা দেশে জড়িত নামছে কমিশন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে প্রেরণ। প্রিজন ভ্যানে আজকে বিক্ষোভ, ছাত্রভঙ্গের চেষ্টা পুলিশের। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, আহত আরও একজন। কালিকাপুরে অনুমোদনহীন রেল ক্রসিংয়ে ঘটে দুর্ঘটনা। সিরাজগঞ্জে যমুনা রেল সেতু দিয়ে ট্রেনের ট্রায়াল রান, ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক চলাচল, জানুয়ারিতে ছুটবে বাণিজ্যিক ট্রেন। রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পের নকশাতেই খরচ ৩.৫ কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় খরচ বাড়ানোয় ৭২ কোটি টাকা বরাদ্দ বাকি। এবং ৫ আগস্টের পর নাইখানছড়ি সীমান্তে চোরাচালান কমলেও এখন ফের রমরমা, তাই রাজনৈতিক সিন্ডিকেট কঠোর নজরদারির দাবি। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদ শিরোনামে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সহ সংবিধানের ৬২ জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে, এতে মতামত দিতে পারবেন নাগরিকরা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাবনা জমা দিতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। হস্তান্তর শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সংস্কার নিয়ে ৫০,০০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে ৫ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলেও জানান তিনি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ৯০ দিন। আমি যেটা বলি যে যেহেতু ৬ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি। এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে চালানো হবে জরিপ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সবার মতামত নেওয়া হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মনোনয়ন বাণিজ্য বন্ধ, না ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, স্থানীয় নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের মর্যাদা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এজন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেওয়ার পাশাপাশি নতুন কমিশনকে অবগত করা হবে। আরো জানাচ্ছেন শাহাদাত নিশাত। মঙ্গলবার সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় নিজেদের প্রত্যাশা তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চান না ছাত্র সমাজ। কাকে নির্বাচন ব্যবস্থায় সংস্কার করা, নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হচ্ছে, তার কোনো আমাদের কাছে কোনো একটা প্রপার কোনো ওয়ে নাই। দেখা যাচ্ছে যে দল আসছে সে তার ইচ্ছা মতো দিচ্ছে। তো আমাদের মূল যেই সমস্যা, মূল যেই আকাঙ্ক্ষা, যে কিভাবে একটা স্বচ্ছ নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া যায়। নির্বাচনে যারা অংশগ্রহণ করে প্রার্থী, তাদের
তাদের দাপটে থাকা যায় না। পেশি শক্তি প্রয়োগের একটা বল প্রয়োগ, আপনি কথা বলতে পারবেন না, আপনি জানেন যে এখানে কথা বললে বিশৃঙ্খলা হবে। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেত, 90 ভাগ পেত না ভোট। এ প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তুফাইল আহমেদ বলেন, নির্বাচিত সরকারকে ফ্যাসিস্ট সত্তা থেকে বের হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে কাজ করতে হবে। অনেক সত্তা আছে, তার মধ্যে দুটো প্রধান সত্তা আছে, একটা ভালো মানসিক সত্তা আর একটা খারাপ মানসিক সত্তা। দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করে। যখন যে সুযোগটা হয় সেই সত্তাটা বড় হয়ে দেখা দেয়। এখন সেই সত্তা একজন মানুষকে তার প্রবৃত্তি, মনুষ্য প্রবৃত্তি থেকে পাশবিক প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে, তাকে ফ্যাসিস্ট করে, আবার তাকে গণতান্ত্রিকও করে। এখন আমাদের মধ্যে দ্বৈত সত্তা আছে, আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব, সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে। কিন্তু আর কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আগস্ট শহীদদের রক্তের সঙ্গে বেইমানি চলবে না। এজন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে নবাগত কমিশনকে অবগত করা হবে বলেও জানান তিনি। আবার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দিব না। তোমরা কি মনে করো আমরা কারা কারা এর পক্ষে? এদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। তবে কোনো ফ্যাসিস্ট যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়ার কথাও জানান কমিশন প্রধান। আমরা যদি বলি শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে তার মুক্তির দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে তার ভক্তরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্যও দেন তিনি। এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবিতে সমাবেশ করেন, যেখানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘর লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ তোলেন চিন্ময়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে 31 অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে নেওয়া হয় কোতোয়ালি থানায়, পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো কষ্টই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। বেলা 12টা থেকে চিন্ময়ের ভক্তরা তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় 3 ঘন্টা পর বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় পুলিশ। সনাতনীর অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে? এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। নিঃস্বার্থ ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি সরকার মেনে নিক। সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ মামলা কথা হয়ে থাকে তাহলে এটার বিচার হোক। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা জেগেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নয়, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করছি। সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে সকাল 11টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার 7 যাত্রী।
এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছে আরও একজন। ঘটনা তদন্তে এর মধ্যে 4 সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে অটোরিকশায় বাক্সিমুলের খোদাইতলি থেকে কালিকাপুর বাজারে যাচ্ছিল রফিক, লুৎফা, শানু, সাজু ও সফরজান বেগম। তাদের বহনকারী অটোরিকশাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। আমার মা এখান থেকে যাওয়ার কথা ছিল, আমি জানি না। আমার নন্দা জামে যে কইতাছে ভাবি কেন তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কোনে আমি ধরে আইছি। আইয়া সেরা দেখি আমার মা দুধের ডিব্বা, আমার মায়া না পড়ে আমাদের গ্রাম ভিত্তিক রেল স্টেশনের যে প্রত্যেকটা রাস্তা যে পারাপারের যে অবস্থাটা, যেটা আমাদের কোনো রাস্তা মানুষ আইতেছে যাইতেছে কিন্তু কোনো সুশৃঙ্খল কেউ নাই, এরকম দায়িত্ব নেওয়ার মতো এলাকা ভিত্তিক সবাই আছে কিন্তু বলার সময়, কিন্তু কাজের বেলা কেউ নাই। বুড়িচুং থেকে কালিকাপুর থেকে বুড়িচুং রোডে ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে থাকি। এর মূল কারণ হচ্ছে আমাদের এইদিকে কোন ক্রসিং না থাকার কারণে এদিকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যান দায়িত্বে আছে, তাদের ব্যর্থতা, রোডসেন হাইওয়ের ব্যর্থতা, রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা। এই দুর্ঘটনা হচ্ছে আপনার রোডের ভিতরে আপনার কোনো রেল কোর্স নাই, রেল কোর্সের কারণে এগুলো দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়। বাকি 3 জনকে গুরুতর আহত অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ইনচার্জ মোস্তফা কামাল জানান, অসতর্কতাবশত অনুমোদনহীন লেভেল ক্রসিং পার হতে গিয়েই এ দুর্ঘটনা। এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় যেই রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারতে ধাক্কা মারাতে ঘটনাস্থলে আমরা এসে একটা লাশ পেয়েছি এবং লোক মাধ্যমে জানতে পেরেছি আরো 4-5 জন মারা গেছে, যা পাশাপাশি বাসা, লাশ সবাই নিয়ে গিয়েছে। নিহত সবার বাড়ি বাক্সিমুলে বলে জানা গেছে। এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জ যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতু জুড়ে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। সকালে আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হয় এই টেস্ট রান, যা চলবে আগামীকাল পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী টুম্পা আফরোজ। মঙ্গলবার সকাল 9:50 পরীক্ষামূলকভাবে ট্রেন চলল সিরাজগঞ্জ যমুনা রেল সেতুতে। একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু করা হয়। প্রকল্প সূত্রে জানা গেছে 2020 সালের আগস্ট মাসে 9,007 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় 16,096 কোটি টাকা। এর মধ্যে জাইকা দিয়েছে 12,002 কোটি টাকা। এই প্রকল্পের নির্ধারিত সময় ছিল 2016 সালের জুলাই থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। পরে এই সময়সীমা ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে 2025 সালের জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে শুরু হয় রেল চলাচল। রেল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রথম দফায় 20 কিলোমিটার এবং দ্বিতীয় দফায় 40 কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে ট্রায়াল দেওয়া হয়। আমরা WD1 প্যাকেজ থেকে পিয়ার 50 থেকে 10 কিলোমিটার গতিতে সকাল 9টায় আমরা সিরাজগঞ্জ পার্শ্বের উদ্দেশ্যে আমরা এখান থেকে চলে যাই। তো আমরা সেখান থেকে আবার পুনরায় 20 কিলোমিটার গতিতে আবার পুনরায় এই টাঙ্গাইল পারে ফেরত আসি। এখন আবার দ্বিতীয় শিফটে আবার 40 কিলোমিটার গতিতে চালানো শুরু করেছে। পুরোদমে রেল চলাচল শুরু হলে সমৃদ্ধ হবে উত্তরবঙ্গের অর্থনীতি, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিকরা জানায়, প্রায় 5 বছর আগে মহামারী করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি 3 মাসের বকেয়া বেতন, আর্ন লিভ সার্ভিস বেনিফিটের। শিল্প পুলিশ জানায়, মালিক পক্ষ শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. শুরুতে 60 কোটি টাকা ধরা হলো, ধাপে ধাপে প্রকল্প ব্যয় গিয়ে দাঁড়ায় 125 কোটি টাকাতে। কেবল নকশা তৈরিতেই খরচ হয় 3.5 কোটি টাকা। এমনটা ঘটেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পে। রাজনৈতিক বিবেচনায় নেওয়ার কারণে 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কাজী শাহেদের প্রতিবেদন। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প হাতে নেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এক দফা মেয়াদ বাড়ানোর পর 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও 2024 সালের নভেম্বরেও চলছে প্রথম ধাপের কাজ। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এমন বাস্তবতায় 71,81,82,000 টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ বাতিল করেছে সরকার। এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আরডিএ। বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পটির দ্বিতীয় ফেজ ইতিমধ্যে সদস্য সরকার বাতিল করে দিয়ে আমাদেরকে বিজ্ঞাপনটি জানিয়ে দিয়েছেন। গত মাসে আমাদের এখানে সংস্থাপন সচিব মহোদয় সরজমিনে এসেছিলেন। তিনি স্থাপনাটি দেখেছেন এবং আমাদেরকে নিয়ে একটি বৈঠকে বসে পরামর্শ দিয়েছেন যেটি নাম পরিবর্তন সহ এটিকে কিভাবে রাজশাহীর মানুষের জন্য উপকারে লাগানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার। কর্তৃপক্ষের তথ্য মতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59,28 লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। শুরুতে 2019 সাল পর্যন্ত মেয়াদ ধরা হলেও অবকাঠামো নির্মাণই শুরু হয় 2020 সালে। মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1,44 লাখ টাকা নেয় পরামর্শক প্রতিষ্ঠান। জনমত যাচাই ছাড়া এমন প্রকল্প নেয় অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থ। এর দায় কে নেবে এমন প্রশ্ন তুলেছেন নাগরিক নেতারা। এই প্রকল্প প্রায় এখন খরচ হয়ে গেছে 100 কোটি টাকা। এটা জনমত যাচাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এই যে মনে করেন এখন প্রকল্পটা বাতিল করে দিল, এর দায়ভার কে নেবে? তারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটির পুরোটাই অপচয়। এই স্কয়ারটি বিকল্পভাবে ব্যবহারের পরামর্শ তাদের। ইতিমধ্যে যে অনেক কোটি টাকা ব্যয় হলো সেটার তাহলে কি দাঁড়াবে? সেটা আমি মনে করি এতগুলো টাকা ব্যয় করে যে স্থাপনাটা করা হলো এটা একটা কি হিসেবে পড়ে থাকবে। আপনি বললেন যে মানে পড়ে থাকবে, এটা কোনো অযৌক্তিক বলে আমি মনে করি। বর্তমান সরকারকে চিন্তা করতে হবে এটি যাতে অন্য বিকল্প হিসেবে অন্য কোথাও ব্যবহার করা যায় কিনা, প্রকল্পের মাধ্যমে বা অন্য কোনো উদ্দেশ্য, যে কোনো হল রুম, কমিউনিটি সেন্টার বা কোনো মার্কেট, সিটি কর্পোরেশন আন্ডারে কোনো মার্কেট, যাতে এই টাকাটার অপচয় না হয়। অর্থের অপচয় রোধে প্রকল্পটি রাজশাহী স্কয়ার বা আরডিএ স্কয়ার নামে কাজে লাগাতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বান্দরবানের নাইখাংছড়ি সীমান্ত এলাকায় কিছুটা কমেছিল চোরাচালান, কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে চোরা কারবারিরা। রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটে বেড়েছে পাচার। স্থানীয়রা বলছেন প্রশাসনের কঠোর নজরদারি কমাতে পারে চোরাচালান। সীমান্ত এলাকা ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। খবর মিলে কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে গভীর রাতে বিপুল পরিমাণ মালামাল পাচার হবে মিয়ানমারে। এরই খোঁজে নাইখংছড়ি সীমান্তের দোসরি ইউনিয়নের পাহাড়ে অবস্থান নেয় দেশ টিভি টিম। তবে উপস্থিতি টের পেয়ে সেই রাতে আর মালামাল পাচার করেনি চোরাকারবারিরা। কিন্তু রাতের আধারে মিয়ানমার থেকে গরু আসার চিত্র ধরা পড়ে ক্যামেরায়। ভোরের আলো ফুটতেই পাহাড় পেরিয়ে ওপারে চাল পাচার করতেও দেখা যায় স্থানীয় বাসিন্দাকে। এক পর্যায়ে তাকে ধরে ফেললে পাচারের কথা অকপটে স্বীকার করেন তিনি। বিজিবি নিয়ে মায়ানমারের পার্টি লই সত্যি আছে, আমাদের কিছু করে না। তাকে গরু দেবো, 1000 টাকা দিছে, আমার খরচ 1000 টাকা দিছে, আমি চাল নিয়ে যাচ্ছি। সীমান্ত রক্ষী বাহিনী এদুন হাজার হাজার গরু আজ পারে কোনো বিদ্রোহী যদি কোনো মানুষ আইয়ে কোনো পার্টি যদি সারা দেশে বানানো মারামারি তারা দূরে বাজি এই তারা গরু চলে নিবে না, দেশ গরু চলে দিব। স্থানীয়রা জানান ক্ষমতার পরিবর্তনে পাল্টে গেছে চোরা কারবারি চক্রের নিয়ন্ত্রণ। চোরাচালান সাময়িক কমলেও বর্তমানে ফিরেছে আগের চেহারায়। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে ধরা পড়ে খুব সামান্য মালামাল। মায়ানমার থেকে এই বাংলাদেশের মধ্যে অনেক চোরাচালান করতেছে, বিশেষ করে ওইখান থেকে গরু আনতেছে আর এখান থেকে ওষুধপত্র, চাউল এগুলা ওইখানে পাচার করতেছে। তাহলে বিজিবিরা তো সবসময় ডিউটিতে আছে,
তাহলে ওরা কিভাবে চোরাচালানগুলো করতেছে? স্থানীয় এই নেতা যারা আছেন তারা হচ্ছে পুরো সিন্ডিকেটে কন্ট্রোল করে। তারা অনেক টাকা জিবিজিবিকে দিয়ে অনেক পরিমাণ টাকা দিয়ে বিজিবিকে কন্ট্যাক্ট করে এবং তার পরিবর্তে তারা মিয়ানমার থেকে গরু নিয়ে আসে। যদি জনপ্রতিনিধি বা রাজনীতির ব্যক্তিত্ব যারা জড়িত আছে অবৈধ গরু পাচারকারীর মধ্যে, তারা যদি ওইখান থেকে সরিয়ে আসে, প্রশাসন যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবে আমি মনে করি। নিত্যপণ্য ছাড়াও সিমেন্ট, ওষুধ, ইলেকট্রনিক্স মালামাল, প্রসাধনী সামগ্রী, কাপড় ও কম্বল পাচার হয় মিয়ানমারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে 15 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ক্যাম্পে যান তিনি। এ সময় 2017 সালের গণহত্যা নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করেন এবং বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিসি রোহিঙ্গাদের বিতাড়নে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তা তদন্ত করছে এবং বাংলাদেশ এই তদন্তে সহযোগিতা করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 75 জন সদস্য। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। শান্তি মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট এর আওতায় নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করার কথা রয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে থাকা ব্যানকন 14 এর নৌ সদস্যগণ আগামী 27 নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে। নতুন যোগ দেওয়া নৌবাহিনীর সদস্যরা ব্যানকন 15-তে স্থলাভিষিক্ত হবেন। বান্দরবানের বাইশারি এলাকার রাবার বাগান মালিকরা রাবারের দাম 288 টাকা নির্ধারণ এবং আমদানিতে 30% কর আরোপের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় তারা জানান, বর্তমানে 150 থেকে 160 টাকা দামে রাবার বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দাম থেকে কম। স্থানীয়দের দাবি, বাইশারি অঞ্চলের রাবার চাষে 50,000 মানুষের জীবিকা চলে এবং এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে গত কয়েক বছরে রাবারের দরপতনের বাগান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দেশ টিভিতে সংবাদ প্রচারের পর প্রাইমারি স্কুলের শিক্ষক উজ্জ্বলের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে নগরীর শানকিপাড়া এলাকায় শাহ কেরামত আলীর মাজারের জায়গা নামমাত্র মূল্যে কিনে বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করায় এ অভিযান চালায় তারা। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও সার্ভেয়ার সুজন তরফদার ভবনটি ফিতা টেনে পরিমাপ করেন। মাজারের পাশ ঘেঁষে নির্মিত এই 9তলা ভবনটি নির্মাণে কোনো নিয়ম মানা হয়নি বলে জানান তারা। পরে ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন। কাদেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল ময়মনসিংহ 9 আসনের সাবেক সংসদ সদস্য তুহিনের প্রভাব খাটিয়ে বিভিন্ন অফিসে নিজেকে এমপি পরিচয় দিয়ে কর্মকর্তাদের করতেন নাস্তানাবুদ। তার ভয়ে তটস্থ থাকতেন সবাই। নগরীর কেরামত আলী শাহ মাজারের জায়গা নামমাত্র মূল্যে কিনে নির্মাণ করা হয় 9তলা ভবন। সহকর্মী ইলিয়াস আহমেদের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব, জানাচ্ছেন সালমা জাহান। শিক্ষক নামধারী জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, ক্ষমতার প্রভাব খাটানোই যার নেশা। গেল পর্বে দেখা যায় নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনারুল আবেদিন খান তুহিনের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে চালান নানা অপকর্ম। তার শকুনি দৃষ্টি পড়ে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া এলাকায় কেরামত আলী শাহ মাজারের জায়গায় নামমাত্র মূল্যে জমি কিনে নির্মাণ করে বিলাসবহুল ভবন। এর জায়গাটুক উজ্জ্বল ও শকত তারা এমপির একটা প্রভাব খাটায়া আর কি আমাদের এই জিনিসটি বন্ধ করছে। মাতবর আছে, একর আঙ্গুর মাতবর আছে, তার এই চলে এটা এমনি কি করে 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 বেচছে আমরা একটু জানিও না। যদি আসি যে ওই কোনো রকমের কি যা মাছ আনতে যাচ্ছে, আমি একটু সমার দিয়েছিলাম যে মাছ আনতে যাচ্ছে কোনো রকমের লোকজন এই রাস্তার মধ্যে অনুষ্ঠান করে। ভূমিদস্যু উজ্জ্বল এখানেই থেমে থাকেনি। অর্থলিপ্সু নজর পড়ে বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়ন বাজেটেও। গেল 5 বছরে জোট চুরি করে হাতিয়েছেন লাখ লাখ টাকা। এই নান্দাইলের 90টা স্কুলে সরকারিভাবে বাজেট এসেছিল 2 লক্ষ টাকা করে, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো।
সে আত্মসাৎ করে ফেলেছে, আমরা সেই টাকাটুকু পাইনি। মন্ত্রী মহোদয় আসছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী, ওনার ইয়েতে বিভিন্ন স্কুল থেকে 3,000 টাকা করে টাকা দিচ্ছে। এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে নাজেহাল করতেন অন্য শিক্ষকদেরও। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিজেকে এমপি দাবি করে দাবিয়ে রাখতেন নিরীহ কর্মকর্তাদের। 14 সনে যখন জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি স্যার মানে যখন উনি নির্বাচিত হইলেন আর কি, এরপর থেকে উনি মানে ওই এমপি মহোদয়ের ছত্রছায়ায় ওনার নাম ভাঙিয়ে শিক্ষা অফিস বা আমাদের ইউআরসি বা শিক্ষকদের যে বিভিন্ন মানে বিষয়গুলি সে খুব হস্তক্ষেপ করতো আর উনি কথায় কথায় আগে যে এমপি মহোদয় ছিল ওনার দোহাই দিত। উনি নিজে অনেক সময় বলতো যে আমি এমপি। এসব অভিযোগের বিষয়ে তার অবস্থান জানতে চাইলে অভিযুক্ত উজ্জ্বল এসব ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে উজ্জ্বলকে শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। মঙ্গলবার সকালে পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নে ও বিকেলে কাউনিয়া উপজেলার এসব উপহার বিতরণ করেন তিনি। প্রায় 6 শতাধিক পরিবারকে উপহার দেওয়া হয়। তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের 30 লাখ টাকা অর্থ সহায়তা সহ আজীবন তাদের পাশে থাকা হবে। একই সাথে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য MAH সেলিম 15 বছর পর বাগেরহাটে একটি প্রকাশ্যে সভা করেছেন। তিনি ফের সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। সেলিম জানান, তিনি শুধু একটি দলের এমপি হবেন না, বরং বাগেরহাটের সব মানুষের এমপি হয়ে কাজ করবেন। তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াই করারও অঙ্গীকার করেন। এর আগে 2001 সালে তিনি বাগেরহাট 2 আসন থেকে নির্বাচিত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। খুলনায় শুরু হয়েছে 7 দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এ বিষয়ে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কি পরিমাণ স্টল বসেছে মেলায় এবং বই প্রেমীদের ভিড় বা কেমন দেখছেন জানাবেন? খুলনায় আজ বিকাল 4টা থেকে কিন্তু 7 দিন ব্যাপী যে বিভাগীয় বইমেলা সেটার উদ্বোধন হয়েছে এবং আমাদের খুলনার যে বিভাগীয় কমিশনার উনি এই বইমেলার উদ্বোধন করেছে। এই বইমেলাটিতে প্রায় 85টি স্টল করা হয়েছে এবং এখানে কিন্তু ঢাকার বিভিন্ন প্রকাশনী যারা আছেন মালিক তারা তাদের যেই প্রকাশনীর বইগুলো আছে সেগুলো নিয়ে এসেছে। তো প্রথম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক কিছু দর্শক তারা কিন্তু আসলে বই দেখতে এসেছে। ছোট বাচ্চারা পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বইমেলায় এসেছে। আমি একটু বলে রাখতে চাই যে এই বইমেলাটির আয়োজন কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্র করেছে এবং এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের খুলনা বিভাগীয় কমিশন। খুলনার যে নূরনগরস্থ বিভাগীয় কমিশনের কার্যালয় আছে এখানে বইমেলাটি সকাল থেকে সন্ধ্যা অবধি খোলা থাকবে। এখানে সর্বসাধারণের জন্য কিন্তু মেলাটি আসলে উন্মুক্ত করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠানের যে পর্ব এই পর্বটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে সভাপতিত্ব করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন শওকত এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মোহাম্মদ শরীফ। পাশাপাশি কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগমও কিন্তু এখানে উপস্থিত আছেন। পাশাপাশি কেএমপি পুলিশ কমিশনার ডিসি সহ অনেকেই আছেন। তো উদ্বোধনী দিন কিন্তু বইমেলায় আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের আসা যাওয়া শুরু হয়েছে, তবে বেশিরভাগ স্টলই বলা যেতে পারে যে এখনো কিন্তু সেইভাবে জমে ওঠেনি, কারণ এই বইমেলার যে আসলে যে বার্তাটা এই বার্তাটা আসলে এখনো সব সঠিকভাবে সব জায়গায় পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে কাল পরশু হয়তো বা বইমেলায় উপচে পড়া ভিড় আসবে। আমরা এখানে একাধিক যারা গ্রাহক আসে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এই যে বইমেলায় আসলে অন্য ধরনের একটা মানে আনন্দ খুঁজে পায়। বিশেষ করে শীতকালীন সময় এই যে একটা পরিবেশে যে বইমেলার আয়োজন করছে এই বইমেলায় কিন্তু উৎসুক জনতা বইমেলা
বইমেলা আসলে উপভোগ করতে এসছে এবং অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বইমেলায় এসছে। পাশাপাশি আর একটু আমি বলে রাখতে চাই যে এই বইমেলায় আমরা বিভিন্ন প্রকাশনী যারা বইমেলা আছে, বিশেষ করে আপনার বাবুই, আলোঘর, অনিন্দ্য প্রকাশ, কলি কেন্দ্রবিন্দু, কথা বলা প্রকাশন, প্রিয়মুখ প্রকাশন, কথা প্রকাশ সহ প্রায় 80 থেকে 85টা প্রকাশনীর বই এখানে আছে। আরেকটি বিষয় একটু বলে রাখি, এখানে দৃষ্টিনন্দন একটি আয়োজন করা হয়েছে বইমেলায়, সেটা হচ্ছে যে ফটো ফ্রেম, যেটা আসলে উৎসুক যারা আছে তারা কিন্তু এখানে ছবি তোলার জন্য আয়োজন করা হয়েছে। এবং খুলনা বিভাগীয় কমিশনার যে কার্যালয় আছে এবং এই কার্যালয় থেকে এই নিরাপত্তার বিষয়টা জোরদার করা হয়েছে। আমরা বইমেলাকে কেন্দ্র করে ভিতরে এবং বাইরে সাদা পোশাক সহ সব ধরনের কিন্তু মানুষের আনাগোনা কিন্তু দেখতে পাচ্ছি। বইমেলাটিকে এইবারই প্রথম কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে। এর আগে কিন্তু খুলনার যে বয়রাস্ত বিভাগীয় গ্রন্থাগার আছে তার প্রাঙ্গণে এটা আয়োজন করা হতো, কিন্তু যেহেতু এবার আয়োজনটা একটু বড় করে এবং জায়গার পরিমাপ বেশি দরকার, যার কারণে বিভাগীয় কমিশনের কার্যালয় ঠিক এই মাঠের এখানে বইমেলাটি আনা হয়েছে। এবং আজ থেকে সপ্তাহে 7 দিন, মানে আগামী যে 7 দিন আছে এই 7 দিন কিন্তু বিভাগে এই বইমেলা অনুষ্ঠিত হবে। তো খুলনার বইমেলা নিয়ে এটা আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। তো আপনাকে ধন্যবাদ রকি। খুলনা থেকে বইমেলার আয়োজনের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিকক্ষ সংসদ ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে 62 সংস্কারের প্রস্তাব বিএনপির, আগামী সপ্তাহে জরিপে নামছে কমিশন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ, প্রিজন ভ্যান আজকে সমর্থকদের বিক্ষোভ। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত, কালিকাপুরে অনুমোদনহীন রেল ক্রসিং এ ঘটে দুর্ঘটনা। সিরাজগঞ্জে যমুনা রেল সেতু দিয়ে ট্রেনের ট্রায়াল রান, ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে শুরু হবে বাণিজ্যিক চলাচল। রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পের নকশাতেই খরচ 3.5 কোটি টাকা, রাজনৈতিক বিবেচনায় খরচ বাড়ানোর বরাদ্দ বাতিল। এবং 5 আগস্টের পর নাইখাংছড়ি সীমান্তে চোরাচালান কমলেও এখন ফের রমরমা, রাজনৈতিক সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি। এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।